আমার সন্তানকে একটা প্রাথমিক বিদ্যালয়ে বেত্রাঘাত করার অধিকার যেই রাষ্ট্রের নেই, সেই রাষ্ট্র কিভাবে আমার সন্তানকে গুলি করে, কিভাবে আমার সন্তানকে মেরে ফেলে? একটা অনার্স পড়ুয়া একটা ছাত্র, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একটা ছেলে যে বুক পেতে দাঁড়িয়ে আছে, মানে এই দৃশ্য দেখে আমি 10 দিন ঘুমাতে পারিনি। যে একটা ছাত্র দাঁড়িয়ে আছে যে আমার রাষ্ট্র তো আমাকে মারবে না, আমি তো কোনো ক্রিমিনাল না, আমি অপরাধী না, সে কিন্তু আত্মবিশ্বাসে দাঁড়িয়েছিল। এখন রাষ্ট্র ব্যবস্থাপনায় যেই আসবে তাদের কিন্তু সাধারণ জনতার কথা, মানবাধিকারের কথা, সামাজিক মূল্যবোধের কথা চিন্তা করে বুঝে শুনে মন্তব্য করতে হবে এবং কাজ করতে হবে। কোনো গোয়ার্তম এই আজকের শতাব্দীর বাঙালির সামনে হবে না। সেই শিক্ষা কিন্তু কারো যদি চোখের লজ্জা থাকে, কোনো দালাল আর সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। জেনারেল শাখাওয়াত সাহেব কেন ওনার গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি, এটা কিন্তু মন্ত্রী পদমর্যাদা, এখান থেকে উনি এতগুলো বিশৃঙ্খলা সামাল না দিয়ে কেন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এটা আমার বোধগম্য নয়। বাংলাদেশ যেই অস্থির একটা সময় আমরা বিগত কয়েকটা দিন পার করেছি, তারপর আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর, সুষ্ঠু, শিক্ষিত, কতগুলো সৎ মানুষের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, যেটা একজন বাঙালি হিসেবে আমার কাছে ভালো লেগেছে। যে বাংলাদেশে আমিও কিন্তু দীর্ঘদিন অনেকদিন ক্যামেরার বাইরে ছিলাম, কারণ আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল, আমাদের অধিকার হরণ করা হয়েছিল। এখন সেটার জন্য আমি একটা তুলি কিংবা আমার মতন হাজার তুলি হয়তো যুদ্ধ করে, কথা বলে, কিংবা আমলাতন্ত্রের যে একটা জটিলতা, মিথ্যা মামলা, হুমকি, পারিবারিক জীবন, সামাজিক জীবনের শান্তি বিনষ্টকারী একটা মানে সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছে আমাদের সমাজে। তাদের বিরুদ্ধে আসলে আমি একা হয়তো লড়াই করতে পারতাম না, আমার মতন আরো তুলিরাও পারতো না, আরো সামাজিক প্রতিষ্ঠানও পারতো না। মানে আমাদের পরিস্থিতিটা, আমরা ভিতরে ভিতরে গুমরে এক একজন প্রায় অর্ধমৃত হয়ে গিয়েছিলাম। সেই পরিস্থিতিতে আমরা দেখলাম যে অনেকগুলো ছাত্র মারা গিয়েছে, তারপর ছাত্রদের জয় হয়েছে, সাধারণ জনগণের জয় হয়েছে। সেখানে আসলে এতগুলো রক্তের বন্যার মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলা আমার কাছে দালালের ঊর্ধ্বে কোনো পরিচয় মনে হয় না। সেটা আমি একজন একেবারেই সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মা হিসাবে বলছি। আর উনি যেটা আজকে করেছেন, আমি উনার যোগ্যতা অনেক, উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং অনেক কিছু, আমাদের কলিমুল্লাহ স্যারও এখানে আছেন, উনি উনার পার্সোনাল পরিচয়টা অনেক বিশ্লেষণ করেছেন অনুষ্ঠানের শুরুতেই। উনাকে নিয়ে ব্যক্তিগতভাবে মন্তব্য করার মতন যোগ্যতা আমার নেই, কিন্তু আমি যেটা বলবো, আমাদের 18 কোটি মানুষ, 18 কোটি বাঙালি, তার মধ্যে আমরা 10 কোটি অন্তত মা আছি যারা ক্ষিপ্ত। আমার সন্তানকে কেউ গুলি করে মারতে পারে না, আমার সন্তানকে একটা প্রাথমিক বিদ্যালয়ে বেত্রাঘাত করার অধিকার যেই রাষ্ট্রের নেই, সেই রাষ্ট্র কিভাবে আমার সন্তানকে গুলি করে, কিভাবে আমার সন্তানকে মেরে ফেলে? একটা অনার্স পড়ুয়া একটা ছাত্র, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একটা ছেলে যে বুক পেতে দাঁড়িয়ে আছে, মানে এই দৃশ্য দেখে আমি 10 দিন ঘুমাতে পারিনি। যে একটা ছাত্র দাঁড়িয়ে আছে যে আমার রাষ্ট্র তো আমাকে মারবে না, আমি তো কোনো ক্রিমিনাল না, আমি অপরাধী না, সে কিন্তু আত্মবিশ্বাসে দাঁড়িয়েছিল। আমি আবু সাইদের চেহারা বুঝতে পারি না, আমি ছোট বাচ্চা ছাদে খেলতে গিয়ে মারা গিয়েছে সেই ভাবনা থেকে বের হতে পারি না। সেখানে কিভাবে একটি রাজনৈতিক দলের সুনাম, বদনাম কিংবা অতি উৎসাহিত হয়ে কোনো মন্তব্য করা যায়, এটা আসলে কোনো সুস্থ মানুষ, বিবেকবোধ সম্পন্ন মানুষ হয়তোবা পারে না। উনি কি কারণে বলেছে? রাজনৈতিক খেলা অনেক বড়, সেগুলো আসলে আমি বুঝি না। এখন এটা কি অনেকটা আমার মা ছোটবেলায়, আমি যখন বিকেলে কাদামাটি নিয়ে খেলা করতাম, আমার মা মাঠে থাকাকালীন, বাইরে ঘরে থাকাকালীন আমাকে রাগ করতো না, বলতো আয় বাসায় আয়, বাসায় আয়। যখন হাত মুখটা ধোয়া হইতো, তারপর ইচ্ছা মতন পিটানি দিয়ে আমারে পড়তে বসাইতো। এখন কি এটা শাসনটা আমার মায়ের মতন করতে চাইছে উনি টেকনিক্যালি, বা এটা কোনো কৌশল রাজনৈতিক, আমি জানি না। আমি জানি, মানে এটা বুঝতে পারিনি। আমি নিজেও দেখেছি, আমি একটু আগেও সংবাদে দেখতেছিলাম যে আমাদের ছাত্র জনতা রাজু ভাস্কর্যের সামনে তাদের প্রতিবাদ, তাদের ভাষা, তাদের দাবিগুলো জানিয়েছে। আর এখন রাষ্ট্র ব্যবস্থাপনায়
যেই আসবে তাদের কিন্তু সাধারণ জনতার কথা, মানবাধিকারের কথা, সামাজিক মূল্যবোধের কথা চিন্তা করে বুঝে শুনে মন্তব্য করতে হবে এবং কাজ করতে হবে। কোনো গোয়ার্তম এই আজকের শতাব্দীর বাঙালির সামনে হবে না। সেই শিক্ষা কিন্তু কারো যদি চোখের লজ্জা থাকে, কোনো দালাল আর সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। এখন আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক বিপ্লব, সংস্করণ, আমি এটাকে স্বাধীনতা নতুন করে পাওয়া বলবো বা আনন্দের অনেকগুলো ভাষা হতে পারে। এটা আসলে এই মুহূর্তে উনি কি কারণে বলেছেন, এখানে যারা আমার সিনিয়র আছেন, খোকন ভাই অনেক সিনিয়র নেতা, তারপর পরশ ভাসানী সাহেব উনিও, আর কলিমুল্লাহ স্যার হচ্ছেন আমার শিক্ষক আমাদের তথ্য অধিদপ্তরে। আমরা কিন্তু ওনার অধীনে সাংবাদিকতার জার্নালিজমের কোর্স করেছিলাম। ব্যক্তিগতভাবেও উনি আমাকে চিনেন এবং ওনার সাথে প্রায় সময় আমার কথা হয়। তো যাই হোক, আমি ছোট মানুষ, আমি বড় বড় কথা বলতে চাই না। এখন আসলে কথা বলে নয়, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর ইউনূস স্যার যেখানে একা 22টা মিনিস্ট্রি উনি সামলাচ্ছেন, সেখানে কিন্তু কোনো বিতর্কিত কথা বা ইস্যু দাঁড়ায় নাই। হঠাৎ করে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের কিন্তু আইন শৃঙ্খলার যথেষ্ট অধপতন হয়েছে বলেই আমরা নতুন বাংলাদেশ নিয়ে জেগে ওঠার হুঙ্কার দিয়েছি এক ছাত্র বাঙালি, মানে বাঙালি সবাই আমরা এক হয়ে গেছি। এখন আর কোন দল, এখানে কে কোন কার পক্ষ, কে কোন রাজনৈতিক ব্যানার, কিছু আসলে আমাদের হচ্ছে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত কোনো দল ছিল না। আমাদের শুধু একটা পরিচয় ছিল, আমরা বাঙালি। আমাদের কোনো রাজনৈতিক এখানে বিশ্লেষণ ছিল না। সেখানে আমাদের একটাই দাবি দেওয়া ছিল, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চরম অধপতন হয়েছে। আর এখানে জেনারেল সাখাওয়াত সাহেব কেন ওনার গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি, এটা কিন্তু মন্ত্রী পদমর্যাদা, এখান থেকে উনি এতগুলো বিশৃঙ্খলা সামাল না দিয়ে কেন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এটা আমার বোধগম্য নয়। আমি অত বড় রাজনৈতিক বিশ্লেষক এখনো হয়ে ওঠিনি। আমার কাছে ব্যাপারটা খুব দুঃখজনক লেগেছে। আমি মানবাধিকার কর্মী হিসেবে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমার কাছে এবং একজন মা হিসেবে আমার খুব কষ্ট হয়েছে। মানে উনার কথা বলা উচিত সাধারণ জনগণের পক্ষে। আমার সন্তানের রক্ত কেন ঝরেছিল, কেন একজন সাধারণ পুলিশ কনস্টেবল গুলি করেছিল, সেগুলোর ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। আর নয়তো আমরা যারা মা আছি, আমাদের হাহাকার বন্ধ হবে না। আমার সন্তানকে কেন মারা হয়েছিল সেটার সুষ্ঠু বিচার করতে হবে, তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। আমার যে হাজার হাজার সন্তান এখনো রাজপথে যে কোনো কাজে নেমে পড়ছে, যারা বাসায় এক গ্লাস পানি ঢেলে খায় না, তারা রাস্তা পরিষ্কার করছে, তারা ট্রাফিক মানে হয়ে সার্ভিস দিচ্ছে, তাদের দেশপ্রেমকে, আমরা যারা সিনিয়র আছি বা বয়স হয়েছে আমাদের, তাদের উচিত তাদের এই দেশপ্রেমকে সম্মান করা, তাদেরকে দাঁড়ায় শ্রদ্ধা জানানো। তারা বয়সে আমাদের চেয়ে ছোট, কিন্তু যে দেশপ্রেম এরা দেখিয়েছে, এটা আসলে আমি জানি না, আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, আমি আমি 52 ভাষা আন্দোলন শুনেছি যে এরকম হয়েছে, ওটা আমি পড়েছি, কিন্তু এটা তো আমি দেখেছি। এই কাঁচা রক্তের ঘ্রাণ আমার নাকে ঘুরছে, আমাদের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এগুলো কেন আইন শৃঙ্খলা বাহিনী হুট করে কেন আমাদের উপর, আমাদের বাহিনী আমাদের উপর কেন ঝাঁপায় পড়লো, আমাদের অপরাধটা কি সাধারণ মানুষ, সেই ব্যাখ্যা না দেওয়া অবধি উনার এই ধরনের মন্তব্য আমি একজন সাধারণ মানুষ হিসাবে মানে আমার কাছে ভালো লাগে নাই। আর বিগত অনেক বছর, 15-20 বছর ধরে আমরা কুণ্ঠাস, আমাদের আইন শৃঙ্খলা জোর যার মুল্লুক তার, মিথ্যা মামলা, হুট করে ডিবি অফিসার তামিল সিনেমা স্টাইলে উনি এক একজনের বাসায় চলে যাচ্ছে, মানে চাঁদা দাবি করছে, মিথ্যা মামলা করছে, ঘর থেকে জিনিস নিয়ে যাচ্ছে, সামাজিক ভাবে হেও করছে, নর্তকীরা যখন তখন ডিবি অফিসে চলে যাচ্ছে। এগুলো কেন ঘটছে? এগুলোর সমাধান, এগুলোর মীমাংসা, এগুলোর ব্যাখ্যা, এটা কি উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি পরিবর্ধন করবে না পরিবর্তন করবে, সেই বিষয়ে ভাবা উচিত। সাধারণ ছাত্রদের কাছ থেকে প্রয়োজনে যে কি জন্য সন্তানরা ক্ষেপে রাস্তায় নেমে গিয়েছে সেগুলো নিয়ে আসলে আলোচনা করা উচিত। লক্ষ লক্ষ মামলা কোর্টে ঝুলে আছে, কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা হচ্ছে না, অনেক মামলার বাদী নাই, সেই মামলাগুলো দীর্ঘদিন টেনে এক একটা মানুষকে হয়রানি করা হচ্ছে। ওই যে খোকন ভাই বললেন পালিয়ে আছে, তারপর আরো অনেক কিছু অফ ক্যামেরা হাসিনা আপার সাথে আলোচনা করা যায়, অন ক্যামেরা আমি বলছি না। আমাদের মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা সঠিক পদক্ষেপ, স্বাধীন বাংলাদেশের সুষ্ঠু সমাজ ব্যবস্থাপনার জন্য যা যা করা উচিত
তা ভাবা উচিত আমাদের এখন এই মুহূর্তে। কে আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কে বিএনপি, কে বাম দল, কে ডান দল, সেই ব্যবস্থাগুলো না ভেবে শুধুমাত্র কারা সন্ত্রাস আর কারা বাঙালি সেই বোধটুকু নিয়ে কাজ করা উচিত।